কি মনে হয় এই যে দ্বিপাক্ষিক একটা আন্ডারস্ট্যান্ডিং এ গেল, সবাই মনে করছে সে আবারও ভালো সম্পর্ক করতে যাচ্ছে। আমাদের বর্তমান সরকারও এর আগে হাসিনা সরকার করেছে, তাহলে হাসিনার কি দোষ ছিল? এখানে আপনি হাসিনা এবং বর্তমান সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কি পার্থক্য দেখতে পাবেন বলে মনে করেন? ভারতীয় সরকারের যে বডিটা আছে, যে সরকারের যে বডি, গভর্নমেন্ট বডিও যদি হেজিমোনিয়াল টোন নিয়ে আমাদের সঙ্গে কথা বলেন, তাইলে যেই লাউ সেই কদু, যত পাবো ততই মধু, সেটা হয়ে যাবে। প্রফেসর ফরাদ হোসেন, আপনার কাছেই যাই। আমি জনাব নজরুল ইসলাম আপনার কাছে যেতে চেয়েছিলাম, আপনি হয়তো ইয়েতে নাই। জি, বলবেন দয়া করে। প্রফেসর ফরাদ হোসেন, আপনার কাছে কি শুনতে চাই। জি, ধন্যবাদ সাগর ভাই, যে একটা গুরুত্বপূর্ণ দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমাকে আপনি আপনার খুব খ্যাতিমান চ্যানেল যেটা ফেস দ্য পিপলে ডাকলেন। এবং আরো খুশি হয়েছি যে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কলিমুল্লাহ আজকের এই শোতে আছেন, এবং তিনি শুরু করেছেন বলে আমার জন্য সুবিধা হলো কথা বলতে। সেই জন্য স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো যে বিষয়টা বললেন, কেন যেন মনে হয় যে এখন বলতেই হয় যে ডক্টর ইউনূসের হাতে জাদুর কাঠি আছে, জাদুর আচ্ছা। কাঠি আছে বলে আমার মনে হয়। যেমন ধরেন, আমি আগেই বলি যে একটা অ্যান্টিসিপেশন ছিল আগে থেকেই, যে অনেকে প্রেডিকশন করেছে যে ডক্টর ইউনূস চায়না থেকে কি করবেন। প্রথমত তো বলতে গেলে সত্যিকার অর্থে উনি ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু ইন্ডিয়া থেকে উনি ক্লিয়ারেন্স পাননি। উনি চেয়েছিলেন প্রথম দিল্লি ভিজিট করতে। তো পরবর্তী সময় ওইখান থেকে যে আপনারা জানেন যে কোনো পজিটিভ রেসপন্স উনি পাননি, এবং সেকেন্ড অপশন হিসেবেই কিন্তু উনি চায়না সফরকে বেছে নিলেন এবং সেখানে গেলেন। এবং যাওয়ার পরে আমরা তখন বুঝতে পারলাম, while he was in চায়না, তখন বুঝতে পারলেন যে হাইনান প্রদেশের উনি গভর্নর, অনারি গভর্নর, এবং ইকোনমিক অ্যাডভাইজারও ছিলেন বহুদিন। অর্থাৎ চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে ওনার আগে থেকে একটা খুব হুম। দৃঢ় এবং ভালো সম্পর্ক আছে। তো হুম। সেইখানে গিয়ে উনি, আমি আর কন্ট্রা এগ্রিমেন্ট এবং এমওইউ এগুলোতে যাচ্ছি না, আমি বলবো যে সফরটাতে উনি সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল যে হয়েছেন, এটার রিফ্লেকশন এসছে আপনার বিমস্টেকে। যখন উনি বিমস্টেক যখন উনি নরেন্দ্র মোদী ভারতের সম্মানিত প্রধানমন্ত্রীর সঙ্গে যখন উনি বৈঠক করলেন, বৈঠকের একদিন আগেও কিন্তু আমরা শিওর হতে পারিনি সেটা হতে পারে। যে এবং মিটিংটা খবর হবে প্রচারের কি পরেও হবে কিন্তু না। আমরা বলেছি যে এটা হয়তো খবরটা, এটা শুধুমাত্র খবর প্রচারের কিন্তু আসলে হবে না, এমনও কিন্তু হ্যাঁ, দাবি করা হয়েছে। হুম। এবং বাংলাদেশ থেকেও, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াও যখন বলছে যে এটা সম্ভাবনা তেমন নাই, হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স, সেই হুম। জায়গায় শেষ পর্যন্ত মিটিংটা হয়ে গেল। অনেকে আবার বলেছেন যে সাইড লাইন মিটিং, এবং মিটিং মিটিং, কি সাইড লাইন আর কি, এগুলো কোনো কথা না। কিন্তু হুম। উনি, নরেন্দ্র মোদী এবং প্রফেসর ডক্টর ইউনূসের মধ্যে যে হুম। আলোচনাটা হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করে। যেমন স্যার যেটা বললেন, কলিমুল্লাহ স্যার যেটা বলে গেলেন খুবই গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা ইস্যু কোনোদিন যে আসলে সফলতা বা এটা, এই ইস্যু যে সমাধানের মুখ দেখবে, সেটা কিন্তু আমরা খুব একটা ভাবিনি। কিন্তু হুম। এখন দেখলাম যে এখানে একটা আলোর প্রভাব পড়েছে। অর্থাৎ বাংলাদেশের জন্য একটা আশার সঞ্চার হয়েছে, যেখানে প্রফেসর ডক্টর ইউনূস অত্যন্ত দক্ষতার সঙ্গে মিয়ানমারের ডেলিগেশনকে হ্যান্ডেল করেছেন, এবং কনভিন্স করতে বাধ্য হয়েছেন যে তারা 1 থেকে 1.5 লাখ আপনার রোহিঙ্গা রেফিউজি নেবে, এবং তা থেকে নেওয়া শুরু হবে। আমার যেটা মনে হয়, ডক্টর হুম। ইউনূসের চায়না সফর এটাতে হুম। একটা পজিটিভ ইম্প্যাক্ট করেছে। যে কোনো কারণেই চাইনিজ সরকার হয়তোবা রাজি হয়েছেন যে মিয়ানমারের উপরে, মিয়ানমারকে তারা এখন কি একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল কিনা যে ডক্টর ইউনূসকে কতটা কে খুশি করতে পারে, তারই একটা ধারাবাহিকতা হিসেবে শুরু আমি করলো। সেই কথাটাই যাব না, আমি ডিপ্লোম্যাটিক ওয়েতে বিষয়টা বিবেচনা করব। আমি আগেই বলেছি যে পৃথিবীতে একটি রাষ্ট্রই আছে যার কথা মিয়ানমার শোনে, সেখানে আরাকান আর্মিও শোনে, রাইট। মিয়ানমারের আপনার মিলিটারি জান্তাও শোনে, সেটি হলো চায়না। চায়না। ইন্ডিয়ার হুম। কথাও শোনে, এগুলো বলে লাভ নেই। হুম। চায়না, আমি তখনই, আমাকে বহুদিন আগে বিজে, আমাদের ঢাকার বিজে কেনেডিয়ান হাই কমিশনার বলেছিলেন, আমি প্রশ্ন করেছিলাম 7-8 বছর আগে, যে আমাদের রোহিঙ্গা প্রবলেমের কি সমস্যা হবে কিনা।
কারণ এতগুলো লোককে আমরা কিভাবে ভরণ পোষণ দেব, আমাদের তো টাকা নিয়ে। তো বলে যে তোমাদের এই প্রবলেম এর আমি কোনো সুরাহা দেখছি না, একটা পথ আছে। চায়না যদি মিয়ানমারের উপরে প্রভাব বিস্তার করতে পারে, এরা রাজি করাতে পারে, একমাত্র চায়নাই পারে রাজি করাতে। তো আমি মনে করি ডক্টর ইউনূস আসল জায়গায় হাত দিয়েছে এবং চাইনিজ গভর্নমেন্টকে উনি রিকোয়েস্ট করেছেন। এবং আমার যেটা মনে হয় যে চায়না ওনার অনুরোধটা রক্ষা করে মিয়ানমার গভর্নমেন্টকে কনভিন্স করেছেন যে বাবা তোমাদের অনেকগুলো লোককে তারা খাওয়াচ্ছে, 1.3 মিলিয়ন পিপল, বাংলাদেশ কোনো ধনী রাষ্ট্র না, তোমরা আস্তে আস্তে নিয়ে যাও, একবারে না নেও, ফেজ ওয়াইজ স্টেপ বাই স্টেপ তাদেরকে নিয়ে যাও। এবং আপনাকে এটা অবশ্যই মানে বললে মকিমপুর বুঝতে হবে, চায়না হুম। সফরের যে প্রভাবটা আছে এই হুম। রোহিঙ্গার ব্যাপারে এবং তারা যে রাজি হয়েছে মিয়ানমার, এটা চায়নার প্রভাব আছে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যেটা বললেন স্যার, আর একটু আপনিও বলছেন, স্যারের সাথে আপনি শেয়ার করেছেন অপিনিয়নটা, যে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকটি যে বসলেন উনি, এটার একটা স্ট্রং পজিটিভিটি আছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। তখন তাইলে স্টেক হোল্ডার হয়ে গেল তিনটা, যুক্ত হলো আপনার ভারত। ভারত যদি আর এটাতে কোনো বাগড়া না দেয়, ভারত যদি এখানে কোনো ব্যাকডোর পলিসি মেনটেন না করে, নেগেটিভ পলিসি, তাহলে হয়ে গেল সাথে করবে মিয়ানমার। নেগেটিভ পলিসি করবার মতো কোনো পক্ষ তো আর বাকি রইলো না, সব পক্ষই তো চলে আসলো আগে সব তো। পক্ষ চলে হুম। এখানে, বাংলাদেশ আর চায়না আসলো, মিয়ানমারও এখন অনেকটাই রাজির পথে, 50%, যেহেতু তারা ওয়াদা করেছে অ্যাগ্রিড। এবং ভারত আর তো কোনো ইয়ে রইলো না, আর লোক তো মাত্র 12-13 লাখ, এমন হ্যাঁ, বিশেষ কিছু না। 2 লাখের যদি আমি হয়ে মনে যায় করি তাকে। যে হুম। ডক্টর ইউনূস যদি রোহিঙ্গা রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজের দেশে ফিরিয়ে দিতে পারে, তাহলে আমি মনে করব এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কিছুই হতে পারে না। আমি এই কথা অবশ্যই বলবো, এটা একটা পলিটিক্যাল ব্লান্ডার ছিল। আপনি যতই মানবিকতার কথা বলেন না কেন, আমার পেটে ভাত না থাকলে আর মানবিকতা দেখিয়ে আমার কি লাভ বলেন তো? রাইট। আজকে হিউম্যান রাইটস একটা সূচক তাদের বের অধিকার, হয়েছে। তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হলো সবচেয়ে বড়। রোহিঙ্গারা হ্যাঁ, আমাদের এখানে থাকবে, আমরা তো এই এরা পর্যন্ত তো কোনো আমাদের মানুষ তাদের দেশে তারা যাবে না বলেন। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের, আমরা প্রতিবেশী হিসেবে এটা আমাদের দায়িত্ব পালন করছি, এটা আমাদের এখন বড় বলেন, দায়িত্ব। জি, হুম। তাহলে আমরা যদি তাদেরকে সসম্মানে তাদের দেশে ফিরিয়ে দিতে পারি এবং ফিরিয়ে যাওয়ার অধিকার তারা রাখেন, সেটাও তো বাংলাদেশের মানুষ তাদেরকে এতদিন খাওয়ালো, তারপরে তাদের ফিরে যাওয়ার অধিকারটাও যাতে তারা পায় তার জন্য মিয়ানমার গভর্নমেন্টকে রাজি করালো, সেটাও তো একটা বিরাট কথা। তাইলে আমি একটা কথা বলি, বাংলাদেশ সম্পর্কে অনেকে অনেক কথা বলে, আমি কোনো রাষ্ট্রের কথা বলবো না, ভারতের কিছু মিডিয়া তো আছেই অহর্নিশি এই প্রভোকেটিভ রিপোর্ট করতেই থাকে বাংলাদেশ সম্পর্কে। এই যে হুম। রিলিজিয়াস রাইটস এর একটা রিপোর্ট আসছে, হুম। রিলিজিয়াস রাইটস ইউএন, ইউএস ইউএস একটা সংস্থা তারা প্রকাশ করেছে। তো হুম। বাংলাদেশ তো সূচকে এগিয়ে থাকবে বলেন? আমরা হুম। 12 লক্ষ বা 1.3 মিলিয়ন রোহিঙ্গাদের খাওয়ালাম, পড়ালাম, তাদেরকে যত্ন করে রাখলাম, আমরা তো তাদেরকে কখনো পুশব্যাক করি নাই। তাইলে হিউম্যান রাইটস এর সূচকে তো আমরা অনেক এগিয়ে আছি। এখন হুম। ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত, অহর্নিশি যে আধা সত্য, সম্পূর্ণ মিথ্যা, এগুলো বানিয়ে যে গল্পগুলো ছেড়ে দিচ্ছে আকাশে বাতাসে, হুম। সেগুলো তো ঠিক করছে না। এই জন্য ঠিক করছে না, গ্রাউন্ড লেভেলে আমরা যারা এই কাজগুলো করছে, এই অপপ্রচারটা চালাচ্ছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু কাম টু বাংলাদেশ এন্ড ওয়াচ এভরিথিং ফ্রম গ্রাউন্ড লেভেল। তো গ্রাউন্ড লেভেল থেকে দেখেন, তো সেটাও করছে না। কিন্তু বাংলাদেশে গ্রাউন্ড লেভেলের চিত্রটা কি? এখানে কি মাইনরিটিরা নির্যাতিত হচ্ছে বলেন তো? নো, এবং আজকে মাইনরিটিরা কোনো সে নির্যাতনের কনসার্নও পে শিকার করেছে, সেই কনসার্ন পে করেছে জনাব মোদী সাহেব। এবং বিপরীতে কিন্তু জনাব ডক্টর মোদী ইউনূস এই কথাটাই বলেছে, আপনি যে বলেছেন যে আপনাদের সাংবাদিকদের পাঠান, গ্রাউন্ডে এসে দেখুক এটা বাস্তবতা আছে কিনা। কেন, আমাদের তো কোনো অসুবিধা নাই। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী সাহেব তো, উনি তো প্রধানমন্ত্রী হিসেবে করোনার সময় এসে গিয়েছিলেন, কোভিড এর সময় উনি ভিজিট করছিলেন না? তো আমাদের যে এখন হেড অফ দ্য গভর্নমেন্ট, উনি যথেষ্ট আর্টিকিউলেট এবং উঁচু মানের ডিপ্লোম্যাট, এবং অনেকটা ওনার যে অবস্থান, তো সেই হুম। অবস্থান থেকে নরেন্দ্র মোদীকে তো উনি দাওয়াত করতেই পারেন, উনি তো হেড অফ দ্য গভর্নমেন্ট এখন। উনি হুম। আসুক না, নরেন্দ্র মোদীকে আমরা চাই আরেকবার আসুন উনি। এই 5ই আগস্টের পরে যে ঘটনা ঘটলো, বাংলাদেশে একটা পরিবর্তন এসছে। একটি সরকার ছিল 15 বছর যাবত, সেই সরকারটি আর এখন নাই, এখন একটি নতুন ইন্টেরিয়াম গভর্নমেন্ট দেশ চালাচ্ছে। তো নরেন্দ্র মোদী মহাশয় যদি আসেন এবং গ্রাউন্ড লেভেলে সবকিছু দেখে যান, কথা বলেন, উনি বাংলাদেশের মাইনরিটিদের সঙ্গে কথা বলেন, কোনো অসুবিধা তো না, আমরা কিন্তু ওপেন মাইন্ডেড।
আমরা উই আর রেডি টু রিসিভ হিম উইথ কর্ডিয়াল জেস্টার ইন দ্য সয়েল অফ বাংলাদেশ, নো প্রবলেম। আপনার কাছে কি মনে হয় এই যে দ্বিপাক্ষিক একটা আন্ডারস্ট্যান্ডিং এ গেল, সবাই মনে করছে সে আবারও ভালো সম্পর্ক করতে যাচ্ছে, আমাদের বর্তমান সরকারও এর আগে হাসিনা সরকার করেছে, তাহলে হাসিনার কি দোষ ছিল? এখানে আপনি হাসিনা এবং বর্তমান সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কি পার্থক্য দেখতে পাবেন বলে মনে করেন? এখন দ্বিপাক্ষিক সম্পর্কটা হবে ইকুয়াল স্টেটাসের। হুম, এখানে আপনার কোনো সাবজুগেটিভ সেন্টিমেন্ট বড় রাষ্ট্রের থাকবে না। আচ্ছা। তারা, হ্যাঁ, তারা আসবে, একেবারে ইকুয়াল স্ট্যাটাসে কথা বলবেন। ইকুয়াল স্ট্যাটাস মেনটেন করে কথা বলার দরকার দুটো দেশে। আমি যদি উইন উইন সিচুয়েশনে কথা বলতে হবে, যে অ্যাচিভমেন্টটা আসবে কথা বলার পরে, বা রিলেশনটা যে ডেভেলপ হতে যাচ্ছে এই রিলেশনের পরিপ্রেক্ষিতে যে অবস্থাটা তৈরি হবে, এটা হবে উইন উইন সিচুয়েশন। এটা বজায় রাখতে হবে। আমি সাগর ভাই, এই আজকে আপনার চ্যানেলের মাধ্যমে একটি কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আর সেটি হলো এই, যে দুটো জিনিসকে খুব প্রপারলি অ্যাড্রেস করতে হবে ভারতের। একটি হলো আমাদের পানি, আমাদের 54টা কমন রিভার্স আছে, এবং অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল প্রিন্সিপলস অফ দ্য রিভার কমিশন আমাদের পানির হিস্সাটা ভারতকে দিতে হবে। এক। 2 নম্বর, আমরা একটা ট্র্যাঙ্কুয়েল বর্ডার চাই। পৃথিবীর সবচেয়ে লংগেস্ট বর্ডার হলো আমাদের সাথে ভারতের। সেই বর্ডারটা আনরেস্ট থাকে সবসময়, এবং ফ্রিকুয়েন্ট কিলিং থাকে। সেটা হলো পিপল আর বিং কিল্ড ফ্রিকুয়েন্টলি, পিপল অফ বাংলাদেশ আর বিং কিলিং ভেরি ফ্রিকুয়েন্টলি বাই দ্য রেকলেস ফায়ারিং ফ্রম বিএসএফ। সুতরাং আমরা একটা ট্র্যাঙ্কুয়েল বর্ডার চাই। এইটা ভারত সরকারকে অবশ্যই বিষয়টিকে দেখতে হবে, এবং এই কিলিং এর জায়গাটাকে একেবারে জিরো করতে হবে। এই দুটো হুম, জিনিস অবশ্যই আমাদেরকে করতে হবে। আরেকটা হলো হেজিমোনিয়াল সেন্টিমেন্টটা দূরে রেখে কথা বলতে হবে। আমি একটি জিনিস প্রায় লক্ষ্য করে দেখি এখন, যে আজকাল মিডিয়া খুব, ভারতের কিছু মিডিয়া এত অ্যাক্টিভ, তাদের কথাবার্তাতে একটা হ্যাজিমোনিয়াল টোন পাওয়া যায়। আল্লাহ না করুক ভারতীয় সরকারের যে বডিটা আছে, যে সরকারের যে বডি, গভর্নমেন্ট বডিও যদি হেজিমোনিয়াল টোন নিয়ে আমাদের সঙ্গে কথা বলেন, তাইলে যেই লাউ সেই কদু, যত পাবো ততই মধু, সেটা হয়ে যাবে। ওই বাংলাদেশ, যে আমরা যে ভারতের কোন রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নেই। আজকে আন্তর্জাতিক সম্প্রদায় যদি ভারতকে একটি প্রশ্ন করে, যে আচ্ছা বলুন তো, আপনার প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে আপনার ভালো সম্পর্ক নাই কেন? যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মলদ্বীপ, তাদের সঙ্গে আপনার কেন ভালো সম্পর্ক নাই? আর বাংলাদেশের সাথেও সম্পর্কের টানাপোড়েন ঘটছে কেন? তাহলে ভারত সরকারের উত্তরটা কি হবে? আমি মনে করি রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন, এই হুম, যে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের বিষয়টিকে অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। এবং ভারতের যে দায়িত্ব জ্ঞানহীন কিছু আপনার এই সংবাদ মাধ্যম আছে, সেগুলোর উপর সরকারকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে সরকারের। তারা জি। যেন এই ধরনের বক্তব্য না রাখে, যাতে আমাদের দুই দেশের সম্পর্কটা, যেটা একটা আরেকটা নতুন মোড় নিতে যাচ্ছে পজিটিভ দিকে, সেটা যেন নষ্ট না হয়।